আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। জি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের প্রথম ক্লাস আপনাদের এই ব্যাচের। তো প্রথম ক্লাসে আমরা বেসিক কিছু বিষয় শেয়ার করব, বেসিক কিছু বিষয় জানবো। সেই সাথে আমরা আমাদের প্রায় 2 মাসের মতো ক্লাস হবে, 20-22টা ক্লাস হবে, আপনারা জানেন অলরেডি। সেই 2 মাসের একটা কোর্সে আমরা কতটুকু শিখতে পারবো এবং কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা আগাবো তার একটা গাইডলাইন আজকের ক্লাসে আমরা দেখব। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম ক্লাসে আমরা একটা ক্যাড ফাইল দিয়ে ওপেন করলাম। আপনাদের গুগল ড্রাইভের লিংক শেয়ার করা আছে আমাদের গ্রুপে। গুগল ড্রাইভে গিয়ে আপনাদের ক্যাড ফাইলটা সবাই ডাউনলোড করে নেবেন। এটা যে কোনো ভার্সনে ওপেন হবে, কোনো অসুবিধা হবে না। আর কিছু এক্সেল দেয়া আছে, এক্সেল গুলো আপনারা ডাউনলোড করে রাখতে পারেন বা পরেও করতে পারেন। আর এক্সেল বাকি যেগুলো আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ যখন যেই ক্লাস হবে তখন সেই ক্লাসের আগে ওই ক্লাসের এক্সেল ফাইলগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আর সয়েল টেস্টের রিপোর্টটা দেয়া আছে, ওইটা আপনারা চাইলে এখন ডাউনলোড করে রাখতে পারেন। আর আমাদের ক্লাস রেকর্ড গুলো, ক্লাসের যেই আজকের ক্লাসের পরে যে ভিডিওটা থাকবে, রেকর্ডটা থাকবে, সেই রেকর্ডটা আমরা সেই রেকর্ডটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলের একটা স্পেশাল প্লে লিস্টে, আপনাদের ব্যাচের নামে একটা প্লে লিস্ট থাকবে, সেই প্লে লিস্টে আমরা প্রত্যেকটা ক্লাস একটার পর একটা আপলোড করে দিব। ঠিক আছে, আজকের ক্লাস যখন শেষ হয়ে যাবে, আজকের ক্লাস শেষ হয়ে গেলে আমরা আজকের ক্লাসটা একটা ব্যাচের প্লে লিস্ট শেয়ার করব, ইউটিউবের প্লে লিস্ট। সেখানে ফাইলগুলো সব স্টোর করা থাকবে। আর ইউটিউবের প্লে লিস্টে অ্যাক্সেস করার নিয়ম হলো, আপনি যে কোনো ইয়ে থেকে, মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক, যে কোনো জায়গা থেকে আপনি প্রথমে ইউটিউবে ঢুকবেন, youtube.com-এ ঢুকবেন। ইউটিউবে ঢোকার পরে আপনি লগ ইন করবেন। লগ ইন করবেন আমাকে যেই জিমেল অ্যাড্রেসটা আপনি দিছেন, আপনার পেমেন্টের সময় যে জিমেল অ্যাড্রেসটা আমাকে প্রোভাইড করছেন, ওই জিমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি প্রথমে ইউটিউবে লগ ইন করবেন। লগ ইন করার পরে আমি যে প্লে লিস্টের লিঙ্কটা শেয়ার করব, এই লিঙ্কটা আপনি সেভ করে রাখতে পারেন। প্লে লিস্টের লিঙ্কটা সেভ করে রাখতে পারেন, কারণ আপনার 2 মাসে সবগুলো ক্লাস ওই এক জায়গাতেই থাকবে। প্লে লিস্টের লিঙ্কটা সেভ করে রাখবেন। ওই প্লে লিস্টে আপনি যদি ঢোকেন লগ ইন করার পরে, তখন দেখবেন যে যখন যে ক্লাস আপলোড হবে তখন ওই ক্লাসটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের রেকর্ড ভিডিওগুলো দেখার সিস্টেম। তো যাই হোক, আমরা আস্তে আস্তে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে আমরা প্রথম ক্লাস যেহেতু, আমরা মূল বিষয়টাতে চলে যাই। যখন আমরা স্ট্রাকচারাল ডিজাইন শুরু করি, আমাদের এই কোর্সটা বেসিক্যালি স্ট্রাকচারাল ডিজাইনের। তো স্ট্রাকচারাল ডিজাইনে আমরা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং বা যে কোনো আরসিসি বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইন শুরু করার পূর্ব শর্ত হলো আমাদের হাতে একটা আর্কিটেকচারাল ড্রয়িং থাকা লাগবে। ঠিক আছে, স্ট্রাকচারাল ডিজাইন বা স্ট্রাকচারাল অ্যানালাইসিস করার আগে আমাদের একটা আর্কিটেকচারাল ড্রয়িং থাকা লাগবে,
যেই আর্কিটেকচারাল ড্রয়িং এর উপর বেস করে মূলত আমরা লোড অ্যানালাইসিস করব, মেম্বার ডিজাইন করব, সার্ভিসিবিলিটি চেক করব এবং আদার্স যত ফাউন্ডেশন বা আদার্স যা যা আছে এগুলো ডিজাইন করবো এক এক করে। ঠিক আছে, তাহলে প্রথম কাজই হলো আমাদের হাতে একটা আর্কিটেকচারাল ড্রয়িং লাগবে। আর্কিটেকচারাল ড্রয়িং কমপ্লিট ড্রয়িং হইতে পারে বা মোটামুটি পার্শিয়াল প্ল্যান হইলেই আমাদের চলবে। কমপ্লিট ড্রয়িং বলতে আপনার হয়তো সেকশন থাকতে পারে, এলিভেশন থাকতে পারে, 3D থাকতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা কমপ্লিট আর্কিটেকচারাল ড্রয়িং। কমপ্লিট থাকলে আপনার জন্য সুবিধা, সবকিছু বুঝে কাজ করতে সুবিধা। আর যদি কমপ্লিট নাও থাকে অ্যাটলিস্ট আপনার হাতে একটা প্ল্যান থাকলেও চলবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের হাতে যখনই যে প্রজেক্ট নিয়ে আমরা কাজ করি না কেন আমাদের হাতে এরকম একটা প্ল্যান থাকবে। এই প্ল্যান থেকে আমাদের প্রথম কাজই হলো এই প্ল্যানে আমাদের যেই জায়গাগুলোতে আমাদের কলাম আছে বা শেয়ার ওয়াল আছে, এই জায়গাগুলো আমাদের একটু ভালো মতো খেয়াল করতে হবে। ঠিক আছে, যেই জায়গাগুলোতে কলাম আছে বা শেয়ার ওয়াল আছে সেই জায়গাগুলো আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে। এবং প্রথম কাজই হলো আমাদের এই আর্কিটেকচারাল ড্রয়িং থেকে আমরা কলাম এবং শেয়ার ওয়াল গুলোকে আলাদা করে নিব। ঠিক আছে, প্রথম কাজই হলো আমাদের আর্কিটেকচারাল ড্রয়িং থেকে কলাম এবং শেয়ার ওয়াল গুলো আলাদা করে নিব। তাহলে আমি এখানে এই যে আমাদের আর্কিটেকচারাল ড্রয়িংটা, আমি এখানে কলাম এবং শেয়ার ওয়াল একই লেয়ারে আছে, একটা ব্লকের মধ্যে আছে। আমি সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল। আপনার যদি এরকম না হয় আপনি একটা একটা করে সিলেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলো সিলেক্ট করে আমি এগুলোকে আলাদা করে নিব। কপি করে আমি জাস্ট আলাদা পাশে এক জায়গায় নিয়ে গেলাম। নিয়ে আমি এইটার উপরে মূলত আমার প্রথম কাজ শুরু হবে। এখানে যেই কয়টা কলাম আছে, যেই কটা শেয়ার ওয়াল আছে, ঠিক আছে, এগুলো আমি কপি করে আলাদা একটা লোকেশনে নিয়ে গেলাম। আলাদা একটা লোকেশনে নিয়ে আমরা এইখান থেকে আমাদের স্ট্রাকচারাল অ্যানালাইসিসের পার্টটা শুরু হবে আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে পূর্ব শর্ত হলো কি, স্ট্রাকচারাল ডিজাইনের পূর্ব শর্ত হলো আপনার হাতে একটা আর্কিটেকচারাল ড্রয়িং থাকতে হবে যেটার উপর বেস করে আপনি সামনের দিকে আগাবেন। আচ্ছা, তো আমরা যেহেতু আমাদের মূল আলোচনা বা মূল ক্লাসের মধ্যে ঢুকে গেছি, আমরা এখন আমাদের একটু ওয়ার্ক ফ্লোটা শেয়ার করি আপনাদের সাথে। আমাদের এই 2 মাসের জার্নিতে আমরা কতটুকু নলেজ গেইন করতে পারবো এখান থেকে, বা আমরা কি কি জিনিস শিখবো, বা একটা স্ট্রাকচার ডিজাইন করতে গেলে আপনার স্টেপ বাই স্টেপ কোন কোন জিনিসগুলো করতে হয় তার একটা ধারণা দেওয়ার আমি চেষ্টা করবো। আমার কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে? জি, শোনা জি, শোনা যাচ্ছে। যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজই হলো আমাদের হাতে একটা আর্কিটেকচারাল ড্রয়িং থাকতে হবে। ঠিক আছে, আমাদের হাতে একটা আর্কিটেকচারাল ড্রয়িং থাকতে হবে। এই আর্কিটেকচারাল ড্রয়িং দিয়ে আমরা মূলত আমাদের কাজটা শুরু করবো, স্ট্রাকচারাল ডিজাইনের কাজ শুরু করব। আচ্ছা, তাহলে আর্কিটেকচারাল ড্রয়িং দিয়ে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ক্যাডে একটা লেআউট তৈরি করব। এটা কলাম লেআউট হইতে পারে, বিম লেআউট হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আমরা বেসিক্যালি কলাম লেআউট দিয়ে শুরু করি। তাহলে আমরা এই আর্কিটেকচারাল ড্রয়িং থেকে আমরা কি করব, একটা কলাম লেআউট তৈরি করব কিসে, ক্যাডে। আমরা আমাদের এই কোর্সটা বা আমাদের টোটাল বিষয়টাই হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের উপরে। এই কারণে আমাদের অটোক্যাড একেবারে খুব ভালো জানতে হবে এরকম না, আপনার একেবারে এক্সপার্ট হইতে হবে তা না, তবে মোটামুটি বেসিক আইডিয়াগুলো বা বেসিক কাজগুলো আপনার একটু জানা লাগবে। বেসিক কাজ কোনগুলো? বেসিক কাজ হচ্ছে আপনার কিভাবে লাইন ড্র করতে হয়, কিভাবে আপনার ট্রিম করতে হয়, এক্সটেন্ড করতে হয়, কিভাবে একটা ব্লক তৈরি করতে হয়, ইত্যাদি ইত্যাদি। বেসিক, একেবারে বেসিক কাজ যেগুলো আপনার এক্সপার্ট হওয়ার দরকার নাই, পেজ সেটআপ জানার দরকার নাই, আপনার স্কেলিং জানার দরকার নাই, এগুলো দরকার নাই। এগুলো যারা ড্রাফটম্যান যারা আছে বা যারা আমাদের ড্রাফটিং বা ডিটেলিং যারা করবে তাদের এগুলো জানলে হবে। আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আমরা মোটামুটি বেসিক যে বিষয়গুলো আছে অটোক্যাডের, সেই বিষয়গুলো আমাদের জানলেই হবে। তাহলে আমাদের প্রথম কাজই হলো কি, আর্কিটেকচারাল ড্রয়িং দিয়ে শুরু করলাম আমরা। 2 নম্বর হলো আমরা একটা কলাম লেআউট তৈরি করব ক্যাডে। যেই কলাম লেআউটটা দিয়ে মূলত আমি চলে যাব আমার সফটওয়্যার অ্যানালাইসিস সফটওয়্যারের ক্ষেত্রে আমরা এখানে, আপনারা সবাই জানেন, আমরা ইট্যাপস ব্যবহার করব। ঠিক আছে, অ্যানালাইসিস সফটওয়্যার হিসেবে আমরা এখানে ইট্যাপস ব্যবহার করব। অনেক ধরনের অ্যানালাইসিস সফটওয়্যার প্রচলিত আছে, আমাদের দেশেও আছে। তার মধ্যে ইট্যাপস সফটওয়্যারটা, এটা বেশিরভাগ জায়গাতেই ব্যবহার করা হয়, বিশেষ করে আরসিসি বিল্ডিং এর ক্ষেত্রে। ইট্যাপস সফটওয়্যারটা আরসিসি বিল্ডিং এর ক্ষেত্রে অলমোস্ট ম্যাক্সিমাম জায়গাতেই ব্যবহার করা হয়। তো আমাদের কোর্সটা বেসিক্যালি ইট্যাপস এর উপরে। ইট্যাপস আমরা সুপার স্ট্রাকচার ডিজাইনটা করব ইট্যাপস এ, আর ফাউন্ডেশনের পার্টটা আমরা ডিজাইন করব সেফ সফটওয়্যারে। ইট্যাপস এর মতোই আরেকটা সফটওয়্যার সেফ, সেটাতে আমরা ফাউন্ডেশন ডিজাইনে যাব। আচ্ছা, তাহলে আমাদের কি অটোক্যাডে এতটুকুই আমাদের কাজ কিন্তু শেষ। তাহলে আমরা অটোক্যাডের যে লেআউটটা, একটা বেসিক লেআউট আমরা তৈরি করলাম, সেখান থেকে আমরা কোথায় যাব? সেখান থেকে আমরা ইট্যাপস এর জার্নিটা আমাদের শুরু হলো।
ইট্যাপসে গিয়ে এই যে লেআউটটা আমি তৈরি করলাম, এই লেআউটটা দিয়েই মূলত আমাদের মডেলের কাজ শুরু হবে। তাহলে ইট্যাপসের প্রথম কাজটা হচ্ছে, ইট্যাপসে 1 নম্বর স্টেপটা কি, মডেলিং। ঠিক আছে, ইট্যাপসের প্রথম কাজটা হচ্ছে মডেলিং। অর্থাৎ আপনার বিল্ডিংটা কেমন হবে, স্ট্রাকচারালি কেমন হবে, সেটা আপনি ইট্যাপসে মডেল করবেন। আচ্ছা, ইটাপস মডেল করার মধ্যে অনেক অনেক বিষয় আছে। মডেলিংটা মূলত স্ট্রাকচারাল অ্যানালাইসিসের পার্ট না, বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর পার্ট না। কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংটা বা স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইনটা সঠিকভাবে হওয়ার জন্য মডেলটা মাচ মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মডেলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি মডেল ঠিকভাবে না করতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যানালাইসিস ঠিকভাবে হবে না, আপনার লোড ট্রান্সফার ঠিকভাবে হবে না, লোড ডিস্ট্রিবিউশন, লোড ট্রান্সফার এগুলো যদি ঠিকভাবে না হয়, সেক্ষেত্রে মেম্বার ঠিকভাবে ডিজাইন হওয়ার, বিম কলাম ঠিকভাবে ডিজাইন হওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে, এই কারণে মডেলটা ঠিকভাবে আমাদের করা শিখতে হবে। আচ্ছা, মডেল করার পরে, এরপরে আমরা মডেলের উপরে কি অ্যাপ্লাই করি? মডেলের উপরে আমরা লোড অ্যাপ্লাই করি। মডেলের উপরে আমরা লোড অ্যাপ্লাই করি। তাহলে 2 নাম্বার কাজ হচ্ছে, 2 নাম্বার কাজ হচ্ছে লোডিং। ঠিক আছে, 2 নাম্বার কাজ হচ্ছে লোডিং। অর্থাৎ মডেল করার পরে আমরা মডেলের উপরে লোড অ্যাপ্লাই করব। লোড অ্যাপ্লাই করার পরে, লোড অ্যাপ্লাই করার পরে আপনাদের কাজ হবে, লোড যখন আমরা অ্যাপ্লাই করে ফেললাম, তখন লোডিং এর মধ্যে অনেক ধরনের লোড আছে, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ডিটেল ডিসকাস করবো, আমাদের যেহেতু 2 মাসের একটা জার্নি হবে ইনশাল্লাহ। সো ওইখানে আপনারা সবকিছুই মোটামুটি ডিটেলসে যতটুকু পারা যায় ইনশাল্লাহ জানতে পারবেন। তো এগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না, আমি বেসিক কি কি বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। লোডিং এর সাথে আমাদের লোড কম্বিনেশনটাও থাকবে। লোড কম্বিনেশন যখন হয়ে যাবে, লোড যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে, কম্বিনেশন দেওয়া হয়ে যাবে, তখন আমরা যাব তখন আমরা যাব সার্ভিসিবিলিটি চেকে। সার্ভিসিবিলিটি চেকে আমরা যাব। ঠিক আছে, সার্ভিসিবিলিটি কি জিনিস, সার্ভিসিবিলিটি চেক কিভাবে করতে হয়, এগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাসে যাব পরে। শুধু এখন বেসিক আইডিয়াগুলো জেনে রাখেন, স্টেপ বাই স্টেপ কি কি জিনিস আমরা শিখতে যাচ্ছি সামনে। আচ্ছা, লোডিং এর পরে আমরা সার্ভিসিবিলিটি চেকে গেলাম। এই সার্ভিসিবিলিটি চেকের পাশাপাশি আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে সার্ভিসিবিলিটি চেকের সাথে প্যারালালি চলবে, সেটা হচ্ছে প্রিলিমিনারি ডিজাইন। প্রিলিমিনারি ডিজাইনটা কি জিনিস, এটা আপনাদের আমি একটু ব্যাখ্যা করি সংক্ষেপে। প্রিলিমিনারি ডিজাইন হচ্ছে একটা স্ট্রাকচারের জন্য আপনি যখন মডেল করলেন, এই যে মডেল আপনি যখন করতেছেন, মডেল করার সময় কিন্তু আপনাকে একটা বিম কলাম এগুলো ধরে নিতে হবে। ঠিক আছে, আপনাকে একটা কলাম সাইজ ধরতে হবে, আপনাকে একটা বিমের একটা সাইজ ধরতে হবে। এগুলো মডেল করার সময় কিন্তু না ধরলে আপনি তো মডেল করতে পারবেন না। ঠিক আছে, একইভাবে শেয়ার ওয়ালের একটা সাইজ ধরতে হবে, স্ল্যাবের একটা সাইজ ধরতে হবে। ঠিক আছে, এরকম আপনার এক একটা সাইজ, আপনার প্রত্যেকটা মেম্বারের এক একটা সাইজ আপনাকে ধরে নিতে হবে মডেল করার সময়। এখন এই যে মডেল আপনি করার সময় যে একটা সাইজ ধরছেন, এই সাইজটা তো ফাইনাল কিছু না, এটা তো চেঞ্জ হইতে পারে। তো আপনি প্রিলিমিনারি ডিজাইন এই অংশে গিয়ে কি করবেন, এই অংশে আপনি কলামগুলোকে মডিফাই করবেন, বিমগুলোকে মডিফাই করবেন। কলামের মধ্যে আপনি 5টা ধরনের কলাম নিলেন, 5টা কলাম নিয়ে আপনি দেখলেন যে কোন কলামটা আমার স্ট্রাকচারের কোন পজিশনের রেসপেক্টে আমার কোন কলামটার এটা ইকোনমিক ডিজাইন হয়। ঠিক আছে, কোন কলামটা আমার ইকোনমিক ডিজাইন হয় সেটা আপনি কি করবেন, এই প্রিলিমিনারি ডিজাইন স্টেজে ফাইনাল করবেন। অর্থাৎ কলামের মধ্যে আপনি প্রথমে একটা কলাম নিলেন 12x20, 12x20 নিয়ে আপনি দেখলেন না, এটা তো আমার 12x20 দরকার হয় না, এটা যদি আমি 12x18 নিই তাহলে ডিজাইনটা ইকোনমিক হয়। তো এরকম বিষয়গুলো প্রিলিমিনারি ডিজাইনের মধ্যে আমরা ফাইনাল করি। প্রিলিমিনারি ডিজাইন যখন আমাদের হয়ে গেল, সার্ভিসিবিলিটি চেক যখন হয়ে গেল, তখন আমাদের অ্যানালাইসিসের একটা পার্ট, একটা অংশ আমাদের শেষ। আমরা জানি অ্যানালাইসিসের বেসিক্যালি, অ্যানালাইসিসের মধ্যে অনেকগুলো অ্যানালাইসিস আছে, তার মধ্যে বেসিক্যালি 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস, আর একটা হলো ডাইনামিক অ্যানালাইসিস। তো প্রথম থেকে একেবারে শুরু থেকে আমরা এই পর্যন্ত যা যা আলোচনা করলাম, এগুলো হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস। ঠিক আছে, এগুলো হচ্ছে কি স্ট্যাটিক অ্যানালাইসিস। স্ট্যাটিক অ্যানালাইসিসের পরে কিছু কন্ডিশন আছে, যেই কন্ডিশনগুলো মিট করলে আমাদের ডাইনামিক অ্যানালাইসিস করতে হয়। ঠিক আছে, স্ট্যাটিক অ্যানালাইসিসের পরে কিছু কন্ডিশন আছে যেগুলো মিট করলে কি করতে হয়, ডাইনামিক অ্যানালাইসিস করতে হয়। ডাইনামিক অ্যানালাইসিসের মধ্যেও অনেক ভাগ আছে, তার মধ্যে আমরা সচরাচর আমাদের প্র্যাকটিসে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা, বিশেষ করে নতুন বিল্ডিং এর ক্ষেত্রে যে ডাইনামিক অ্যানালাইসিসটা আমরা করি, এটার নাম হচ্ছে রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস। ঠিক আছে, রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস। এর সাথে আমরা আরেকটা অ্যানালাইসিস করি যেটার নাম হচ্ছে মোডাল অ্যানালাইসিস। ঠিক আছে, রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস এর মধ্যে আরেকটা পার্ট আছে মোডাল
অ্যানালাইসিস। তো ওই বিষয়গুলো আমরা ডাইনামিক অ্যানালাইসিসের ক্লাসে আস্তে আস্তে এগুলো আমরা কভার করব। তাহলে ডাইনামিক অ্যানালাইসিসটা আমরা কখন দেখবো? যখন আমাদের সার্ভিসিবিলিটি চেক হয়ে যাবে, প্রিলিমিনারি ডিজাইন হয়ে যাবে, তখন আমরা এই ডাইনামিক অ্যানালাইসিসের পার্টটাতে ঢুকবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের এই স্টেপগুলো হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন, অথবা আপনারা এগুলো নোট রাখতে পারেন, অথবা জাস্ট দেখলেও হবে, কোনো অসুবিধা নেই। যেহেতু ভিডিও আপনাদের সাথে পরে শেয়ার করব, আপনারা এগুলো পরে আস্তে ধীরে দেখতে পারবেন। ঠিক আছে। আর ক্লাসের মধ্যে আপনাদের সাথে সাথে প্র্যাকটিস করার কোনো দরকার নাই। যেহেতু ভিডিও দিয়ে দিব, আপনারা বেটার যখন যে আমাদের একদিন পর পর ক্লাস হয় সাধারণত, তো যেদিন ক্লাস থাকবে না সেই দিন আপনি সময় নিয়ে, আমাদের হয়তো ক্লাস হবে 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট ক্লাস হবে, কিন্তু আপনি যখন করবেন তখন এইটা করতেই দেখা যাবে আপনার হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে। তো যেদিন ক্লাস হবে না আমাদের, ওই দিন আপনি ভিডিওটা ভালো করে ওপেন করে আস্তে আস্তে প্র্যাকটিস করেন। ঠিক আছে। আমার সাথে কন্টিনিউ করার দরকার নাই, যখন আমি ক্লাস লেকচার দেই তখন আপনি ভালো করে শোনেন, যেই জায়গাগুলোতে আপনার ডাউট আছে, যেই জায়গাগুলোতে আপনার কনফিউশন আছে, সেগুলো আপনি ক্লিয়ার করে নেন। ঠিক আছে। আচ্ছা, আর আমি সবাইকে কথা বলার জন্য, প্রশ্ন করার জন্য যথেষ্ট সময় দিব, যথেষ্ট সময় সুযোগ আপনারা পাবেন। তো কোনো তাড়াহুড়া নাই আমাদের। দুই দুই তিন দিনের মধ্যে যে সব শেষ করে ফেলতে হবে এরকম কোনো বিষয় নেই। আস্তে আস্তে আমরা শিখবো, সময় নিয়ে শিখবো, কোনো তাড়াহুড়া নাই। আমি যখন কথা বলবো তখন আপনারা শুনবেন, যখন আমি কথা বলার ফ্লোর দিব সবাইকে, তখন আপনারা যার যেটা প্রশ্ন আছে আস্তে আস্তে প্রশ্ন করবেন। ঠিক আছে। আচ্ছা, তো ডাইনামিক অ্যানালাইসিস এর পরে আমি এটা মুছে দিলাম, এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। ডাইনামিক অ্যানালাইসিস এর পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফ্রেমিং চেক। সেটা হচ্ছে ফ্রেমিং চেক। এই বিষয়গুলো হয়তো আপনাদের কারো কারো কাছে একেবারে নতুন মনে হইতে পারে, আবার কেউ কেউ হয়তো আছে মোটামুটি ডিজাইন জানেন বা ভালো জানেন, তাদের কাছে হয়তো পরিচিত মনে হইতে পারে। তো অসুবিধা নাই, আমরা আস্তে আস্তে অনেক কিছুই শিখবো, অনেক কিছুই দেখবো। ফ্রেমিং চেকের মধ্যে বেসিক্যালি আমরা কি চেক দিই, কি করি? ফ্রেমিং চেকের মধ্যে ফ্রেমিং চেকের মধ্যে স্ট্রাকচারের লোড ট্রান্সফারের উপর ডিপেন্ড করে, স্ট্রাকচারের লোডটা কিভাবে ট্রান্সফার হবে তার উপর ডিপেন্ড করে স্ট্রাকচারে অনেক ধরনের ফ্রেমিং হয়। অনেক ধরনের ফ্রেমিং হয়। যেমন আপনারা হয়তো নাম শুনছেন অনেকে, বিল্ডিং ফ্রেম সিস্টেম। বিল্ডিং ফ্রেম সিস্টেম এইটার লোড ট্রান্সফার মেকানিজম একরকম। মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এইটার লোড ট্রান্সফার মেকানিজম একরকম। ডুয়েল ফ্রেমিং সিস্টেম, এইটার লোড ট্রান্সফার মেকানিজম আর এক রকম। তাহলে ফ্রেমিং কিন্তু অনেক ধরনের আছে। আপনি কোন ফ্রেমিং এ বিল্ডিংটাকে ডিজাইন করবেন, সেটা কিন্তু আপনাকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে ডিসাইড করতে হবে। এবং যেই ফ্রেমিং ধরে বিল্ডিংটা ডিজাইন করবেন, সেই সেই কন্ডিশনের উপরে কিন্তু আপনার মেম্বারের সাইজ আসবে, মেম্বারের রিইনফোর্সমেন্ট আসবে, এবং ফাউন্ডেশনটাও কিন্তু ওইভাবে ডিজাইন হবে। ঠিক আছে। তাহলে ফ্রেমিং এর মধ্যে আমরা অনেক ধরনের ফ্রেমিং আছে। বিল্ডিং ফ্রেম, আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি, আপনাদের হয়তো ভালো লাগবে। বিল্ডিং ফ্রেম, তারপরে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। আমার লেখা কি দেখা যাচ্ছে? আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন লেখা? দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে ফ্রেমিং চেকের মধ্যে এরকম অনেকগুলো ফ্রেমিং আছে, তার মধ্যে আমরা কোন ফ্রেমিং ক্যাটাগরি ধরে স্ট্রাকচার ডিজাইন করবো সেটার আমাদের আবার চেক দিতে হবে। আপনি চাইলেই, আপনি মনে করলেই হবে না যে আমি মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে ডিজাইন করব, তাহলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু এটা লজিক থাকতে হবে এবং সেটা আপনাকে ভেরিফাইও করতে হবে। আপনি ডুয়েল ফ্রেমিং চেক দিবেন মনে চাইলেই হবে না। ঠিক আছে। স্ট্রাকচারাল ডিজাইন কিন্তু বোঝার আছে অনেক কিছু। শুধু আমি ইটাপস জানলাম আর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হয়ে গেলাম এরকম না বিষয়টা। ইটাপস একটা সফটওয়্যার, এটা যে কেউ জানতে পারে। সফটওয়্যারে এইখানে ক্লিক করলে এটা হয়, এখানে ক্লিক করলে এটা হয়, এটা যে কেউ জানতে পারে। কিন্তু ইঞ্জিনিয়ারিং এর মূল বিষয়টা আপনাকে বুঝতে হবে। সফটওয়্যারটাও ভালোভাবে জানতে হবে, প্লাস ইঞ্জিনিয়ারিং এর মূল বিষয়গুলো বুঝতে হবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে, আপনার ম্যানুয়াল বিষয়গুলো বুঝতে হবে। ঠিক আছে। থিওরিটিক্যাল বিষয়গুলো বুঝতে হবে, তখন দেখবেন যে আপনি যেই অ্যানালাইসিসটা করতেছেন, আপনি অ্যানালাইসিস করার পরেও বুঝতে পারবেন যে আসলে আমার ডিজাইনটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। না হলে আপনি যদি সফটওয়্যারের উপরে 100% ডিপেন্ডেন্ট হয়ে যান, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার আসলে ভুলটা কোথায় হচ্ছে বা ভুল হচ্ছে কিনা আদৌ। ঠিক আছে। তো এই বিষয়গুলো আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হতে হবে। আচ্ছা, তাহলে ফ্রেমিং চেক করে আমরা এনশিওর হবো যে আমরা কোন ফ্রেমিং ধরে ডিজাইন করতেছি, এবং সেটা আমাদের অবশ্যই ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা, এর সাথে প্যারালালি আমরা আরেকটা বিষয় আমরা আলোচনা করি, সেটা হলো স্ট্রাকচারে। এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব, আমি এখন শুধু মূল কথাগুলো আলোচনা করতেছি। স্ট্রাকচারের সিসমিক ডিজাইন ক্যাটাগরি নামে একটা বিষয় আছে। সিসমিক ডিজাইন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে সিসমিক ডিজাইন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে স্ট্রাকচারের ডিজাইন এবং ডিটেইলিং
ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যায়। সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা কি আমি সংক্ষেপে বলি। আপনি বিল্ডিংটা যেই জায়গায় ডিজাইন করতেছেন, বিল্ডিংটা যেই জায়গায় ডিজাইন করতেছেন সেই জায়গাটা যদি এমন হয় যে এখানে ভূমিকম্প আসার চান্স কম, ভূমিকম্পের প্রভাব আসার চান্স কম, তাহলে সেটার জন্য একরকম ভাবে আমার মেম্বার ডিজাইন হবে। মেম্বার মানে বিম, কলাম, স্ল্যাব ইত্যাদি ইত্যাদি যা যা আছে। ঠিক আছে। যদি এমন হয় যে বিল্ডিংটা আমার এমন একটা জায়গায় লোকেটেড যেখানে আমার ভূমিকম্প হওয়ার চান্সেস মাঝারি, সেক্ষেত্রে সেটার জন্য একরকম মেম্বারের ডিজাইন হবে। এমন যদি হয় যে আমার ভূমিকম্প হওয়ার চান্স অনেক বেশি, সেই জায়গায় কিন্তু যেখানে চান্স কম আর যেখানে চান্স অনেক বেশি, এই দুই জায়গার বিল্ডিং এর মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিজাইনের পার্থক্য। আকাশ পাতাল মানে একটা বিল্ডিং ডিজাইন করতে আপনার মনে করেন যেখানে ভূমিকম্পের প্রভাব কম, এই জায়গায় একটা বিল্ডিং ডিজাইন করতে যদি 1 কোটি টাকা লাগে, যেই জায়গায় ভূমিকম্পের প্রভাব বেশি ওই জায়গায় বিল্ডিংটা ডিজাইন করতে লাগবে 2 কোটি টাকা। পার্থক্যটা আশা করি আমি জাস্ট একটা সংখ্যা দিয়ে বুঝাইলাম, কিন্তু পার্থক্যটা আশা করি আপনারা বুঝতে পারছেন কতটা পার্থক্য। ঠিক আছে। তো এই কারণে আপনি কিন্তু চাইলেই পারবেন না, আপনি কিন্তু এটা বলতেও পারবেন না যে মনে করেন একটা, ধরেন কথার কথা, একটা আটতলা বিল্ডিং, একটা আটতলা বিল্ডিং একটা আটতলা বিল্ডিং আপনার, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলি আপনাদেরকে, বাংলাদেশের জোন ওয়ানে আপনারা জানেন যে ভূমিকম্পের প্রভাব সবচেয়ে কম। জোন 1-এ আপনি একটা আটতলা বিল্ডিং যদি ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনার মনে করেন একটা কলামের সাইজ আসলো, কথার কথা একটা কলামের সাইজ আসলো 12 বাই 18 বা 12 বাই 20, ধরলাম আমি 12 বাই 18। এই বিল্ডিংটাই এই বিল্ডিংটা কোনো পার্থক্য নেই, সেম এই বিল্ডিংটা আপনি যদি বাংলাদেশের জোন 4-এ ডিজাইন করেন, তখন আপনার এই যে যেই কলামটা আপনার 12 বাই 18-তে পাশ করছে, এই কলামটা তখন পাশ করবে না। এখন আপনার এই কলামের জন্যই লাগবে হয়তো 12 বাই 24 লাগলো, হয়তো ধরেন 12 বাই 30 লাগতে পারে। ঠিক আছে। তাহলে এই যে দেখেন, বিল্ডিং তো চেঞ্জ হয় নাই, বিল্ডিং তো বিল্ডিং এর মতোই আছে, কিন্তু লোকেশন চেঞ্জ হওয়ার কারণে কিন্তু আপনার কি হয়ে গেল, কলাম সাইজ বেশি লাগলো। একইভাবে আমি শুধু সাইজের কথা বললাম, কলামের স্ট্রেংথ বেশি লাগতে পারে, কলামের টাইবার বেশি লাগবে। ঠিক আছে, অনেক বিষয় এখানে চলে আসে। অর্থাৎ আপনি এখানে গদ বাঁধা কথা কিন্তু বলতে পারবেন না যে একই বিল্ডিং আমি জোন 1-এ ডিজাইন করলাম আসলে এটা, আবার জোন 4-এ ডিজাইন করলাম আসলে এটা, তাহলে মনে হয় এই ডিজাইনটা মনে হয় ভুল। এরকম না, এরকম না, আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে। স্ট্রাকচারাল ডিজাইন মুখস্থের কোনো বিষয় না, বুঝে শুনে কাজ করতে হবে। ঠিক আছে। তো আশা করি এই বিষয়গুলো আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে। এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব যখন আমরা ফুল ক্লাসের ভিতরে ঢুকে যাব। আচ্ছা, তো এই কাজগুলো যখন আমাদের হয়ে গেল, আমরা ফ্রেমিং চেক দিলাম, আমরা ডাইনামিক অ্যানালাইসিস করলাম, আমরা সার্ভিসিবিলিটি চেক করলাম, সবকিছু যখন আমাদের ফাইনাল হয়ে যাবে, দেন আমরা এই স্টেজে এসে এখন আমরা মেম্বারের ফাইনাল ডিজাইন করব। মেম্বারের ফাইনাল ডিজাইন মানে আপনি কলামের ডিজাইন করবেন, ফুল ডিজাইন, কলামের সাইজ কত হবে, কলামের স্ট্রেংথ কত হবে, কলামের মেইন রড কত হবে, কলামের টাইবার কত হবে। ঠিক আছে। একইভাবে বিমের ক্ষেত্রে, স্ল্যাবের ক্ষেত্রে, শেয়ার ওয়ালের ক্ষেত্রে, তারপরে বেসমেন্ট ওয়ালের ক্ষেত্রে, ওয়াটার ট্যাঙ্কের ক্ষেত্রে, আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি যা যা আছে আর কি। ঠিক আছে। তো এখানে আমরা ফাইনাল ডিজাইনের মাধ্যমে আমরা একদম একটা সুপার স্ট্রাকচারের ডিজাইনটা এই জায়গায় ক্লোজ, সুপার স্ট্রাকচারের ডিজাইনটা এই জায়গায় ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, এই যে আমরা যে সুপার স্ট্রাকচার ডিজাইন করছি এখান থেকে যে আমাদের লোড আসবে, সেই লোডের রেসপেক্টে আমাদের কি করতে হবে, ফাউন্ডেশন ডিজাইন করতে হবে। তাহলে ফাউন্ডেশন ডিজাইনের মধ্যে আমরা যদিও একটা স্ট্রাকচারই দেখাই, কিন্তু একটা স্ট্রাকচারের দেখাইলেও আমাদের এর সাথে কানেক্টেড বা এর সাথে রেলেভেন্ট যত বিষয় আছে সব, অলমোস্ট সব বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি, কারণ একটা বিল্ডিং এ কখনো আপনি ফুল সবকিছু পাবেন না। ঠিক আছে, একটা বিল্ডিং এ সবকিছু পাবেন না, কিন্তু আপনি তো আর একটা বিল্ডিং আজীবন ডিজাইন করবেন না, আপনি ভ্যারাইটিস ধরনের বিল্ডিং ডিজাইন করবেন। তো আপনাকে কিন্তু ওই রেলেভেন্ট বিষয়গুলো জানতে হবে। ঠিক আছে। তো আমরা এই কোর্সের মধ্যে এই বিষয়গুলো, সবগুলো বিষয় মোটামুটি কভার করার চেষ্টা করি। ফাইনাল ডিজাইন যখন হয়ে যাবে, আমাদের সুপার স্ট্রাকচার ডিজাইন যখন হয়ে যাবে, তখন আমরা সুপার স্ট্রাকচার থেকে কি পরিমাণ লোড আসতেছে সেই লোডের রেসপেক্টে আমরা ফাউন্ডেশন ডিজাইন শুরু করব। ঠিক আছে। আচ্ছা, ফাউন্ডেশন ডিজাইনের মধ্যে প্রথমেই আমরা আইসোলেটেড ফুটিং বা সিঙ্গেল ফুটিং দিয়ে ডিজাইন শুরু করব, কারণ সিঙ্গেল ফুটিংটা আমাদের ছোট ছোট বিল্ডিং গুলোতে সব বিল্ডিং এই লাগে, তো এটা আপনার মাস্ট, এটা আপনার লাগবেই। আপনি ডিজাইনার হতে গেলে আইসোলেটেড ফুটিং এটা লাগবে, এটা আপনারা হয়তো অনেক প্রায় সবাই জানেন এগুলোর ডিজাইন। তারপর আমরা দেখাবো এটা আমরা আমরা এখান থেকে আমাদের মূলত শুরু হবে সেফ সফটওয়্যারের কাজ। ঠিক আছে, এখান থেকে শুরু হবে, ইট্যাপস এর কাজ শেষ, সেফের কাজ এখান থেকে শুরু। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আইসোলেটেড ফুটিং নিয়ে আলোচনা করব।
তারপর আইসোলেটেড ফুটিং এর পরে যদি আমাদের দেখা যায় আইসোলেটেড ফুটিং আমাদের কভার হচ্ছে না, আমাদের কম্বাইন্ড ফুটিং এ যেতে হবে, তাহলে কম্বাইন্ড ফুটিং ডিজাইনটাও অবশ্যই আপনাকে জানতে হবে। কম্বাইন্ড ফুটিং ডিজাইনটা আমরা শিখবো। কম্বাইন্ডের পরে আপনি আরেকটু বড় ধরনের বিল্ডিং ডিজাইন করতেছেন যেখানে আপনার এই আইসোলেটেড বা কম্বাইন্ড ফুটিং দিয়ে কভার হবে না, তাহলে আপনার কি শিখতে হবে? ম্যাট ফাউন্ডেশন ডিজাইনটা শিখতে হবে। তাহলে ম্যাট ফাউন্ডেশনটা আমরা শিখবো। এরপরে আপনি আরো একটু বড় বিল্ডিং এ গেলেন, বা ম্যাট দেওয়া পসিবল হচ্ছে না, তখন আপনাকে কি ডিজাইন করতে হবে? ঠিক আছে, তখন আপনাকে পাইল ডিজাইন করতে হবে, পাইল অ্যান্ড পাইল ক্যাপ ডিজাইন করতে হবে। এখন এই যে এই চারটা হলো বেসিক ফাউন্ডেশন ক্যাটাগরি। এখন এই বেসিক ফাউন্ডেশন ক্যাটাগরির বাইরেও আমরা আরেকটা ফাউন্ডেশন দেখাবো, সেটা আমাদের অনেক জায়গাতেই লাগে। বিশেষ করে আমাদের বিশেষ করে আমাদের যেখানে সয়েল কন্ডিশনটা একটু উইক, এই সমস্ত জায়গায় লাগে। সেটা কি? সেটা হলো স্ট্রাপ ফুটিং। স্ট্রাপ ফুটিং নাম হয়তো অনেকের কাছেই পরিচিত, কারো কাছে যদি অপরিচিত থাকে আমি বলে দিই। স্টাফ ফুটিং মানে হচ্ছে যখন আপনি পাশাপাশি দুইটা আইসোলেটেড ফুটিংকে, বা কম্বাইন্ড ফুটিং এর সাথেও হতে পারে, আইসোলেটেড ফুটিং হোক বা কম্বাইন্ড ফুটিং হোক, পাশাপাশি দুইটা ফুটিংকে যখন আপনি বিম দিয়ে কানেক্ট করেন, স্টাফ মানে হচ্ছে বিম। ঠিক আছে, বিম দিয়ে যখন আপনি কানেক্ট করবেন ফাউন্ডেশন লেভেলে যখন দুইটা ফুটিংকে বিম দিয়ে কানেক্ট করা হয়, তখন সেটাকে বলা হয় স্টাফ ফুটিং। স্টাফ ফুটিং এরও এখন বর্তমানে অনেক প্রচলন আছে, অনেক জায়গাতেই হয়, অনেক জায়গায় করতে হয়, অনেক জায়গায় রিকোয়ারমেন্টও থাকে। যে এই কখন আমরা স্টাফ ফুটিং করবো এটা নিয়েও কিন্তু আলোচনা করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে, আন্দাজে কোনো কিছু করা যাবে না। ঠিক আছে। আর এখানে ফাউন্ডেশন যখন আমরা চয়েস করব যে কোন ফাউন্ডেশনটা আমাদের দরকার, সেটাও কিন্তু আপনাকে ক্যালকুলেশন করে বা আপনাকে একটা রাফ এস্টিমেশন করে বের করতে হবে। যে আপনি যখন বিল্ডিংটা ডিজাইন করবেন, বিল্ডিং এর ফাউন্ডেশন যখন ডিজাইন করবেন, তখন আপনি কি আইসোলেটেড ফুটিং এ যাবেন, নাকি কম্বাইন্ডে যাবেন, নাকি ম্যাটে যাবেন, নাকি পাইলে যাবেন, এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে, এটাও কিন্তু ক্যালকুলেশন করে বের করতে হবে। ঠিক আছে, আন্দাজে তো কোনো কিছু করা যাবে না। আপনি চাইলেই তো পাইল ডিজাইন করতে পারবেন না। যেখানে আমার কম্বাইন্ড ফুটিং এ হয়ে যাচ্ছে বা ম্যাটে হয়ে যাচ্ছে, সেখানে তো চাইলে আমি পাইল ডিজাইন করতে পারবো না এখানে, কারণ কস্টেরও একটা ব্যাপার আছে, খরচের একটা ব্যাপার আছে। ঠিক আছে, সবসময় আমাদের চিন্তা রাখতে হবে ইকোনমিক ডিজাইনের মধ্যে স্ট্রাকচারাল সেফটি যাতে আমাদের ঠিক থাকে। ডিজাইনটা হতে হবে ইকোনমিক, এবং স্ট্রাকচারাল সেফটি থাকতে হবে। এমন না ইকোনমিক করতে গিয়ে আমি, ধরেন কথার কথা, আমি ডেভেলপার কোম্পানিতে জব করি, এখন এমন ইকোনমিক করতে গেলাম, ইকোনমিক করতে গিয়ে আমার স্ট্রাকচার সেফটি থাকতেছে না, স্ট্রাকচার আর টিকতেছে না, এরকম ইকোনমিক করা যাবে না। ইকোনমিকও করতে হবে, প্লাস সেই সাথে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে অবশ্যই মাথায় রাখতে হবে এটা একটা স্ট্রাকচার, সেটা যদি কোনো কারণে ফেইল করে, সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক মানুষের প্রাণহানি হওয়ার একটা চান্সেস আছে। তো এটাও মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের বেসিক্যালি আমাদের 2 মাসের জার্নিতে যতগুলো বিষয় আলোচনা করলাম, এই বিষয়গুলো ইনশাল্লাহ কভার হয়ে যাবে আপনাদের। ঠিক আছে। আচ্ছা, এখন লাস্ট আমি আরেকটা কথা বলি আমাদের মূল ক্লাসে ঢোকার আগেই। এই যে আমরা এতগুলো বিষয় আলোচনা করলাম, এতেই কি আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং শেষ, স্ট্রাকচারাল ডিজাইন শেষ? কখনোই না। ঠিক আছে, এতে আমাদের কতটুকু কভার হবে? আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আপনারা জানেন অনেক ধরনের স্ট্রাকচার আছে, অনেক ধরনের স্ট্রাকচার আছে। তার মধ্যে আমরা আমাদের এই কোর্সটা বেসিক্যালি একদম ডিজাইন করতে হচ্ছে আরসিসি স্ট্রাকচারের জন্য, আরসিসি বিল্ডিং এর জন্য। ঠিক আছে, আরসিসি বিল্ডিং এর বাইরেও অনেক বিল্ডিং আছে, অনেক স্ট্রাকচার আছে, আপনারা এগুলো জানেন। আরসিসি বিল্ডিং এর আমাদের এই কোর্সটাতে কতটুকু কভার করবে, আমি রাফলি নিজে পার্সোনালি মনে করি এটা আমাদের 70%, অ্যারাউন্ড 70%-এর মতো কভার করবে। ঠিক আছে, অ্যারাউন্ড 70%-এর মতো কভার করবে। এবং বিশেষ করে আপনারা আহ, যদিও আমরা 10তলা বিল্ডিং নিয়ে আলোচনা করব, এক্ষেত্রে আমাদের এক্ষেত্রে আমাদের 10তলা ডিজাইন করলেও আপনারা যারা বিশেষ করে একদম নতুন আছেন, অনেকে হয়তো এক্সপিরিয়েন্স আছে, তাদের কথা ভিন্ন, কিন্তু যারা একেবারে নতুন আছে বা আগে ইটাপস এর কাজ করে নাই, আগে স্ট্রাকচার ডিজাইনের কাজ করে নাই, তারা আশা করি আপনি 6, 7তলা, 8তলা পর্যন্ত ডিজাইন করতে পারবেন। তবে এটার ক্ষেত্রে একটু লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? লিমিটেশনটা আপনার বিল্ডিং যদি রেগুলার শেপের বিল্ডিং হয়, বিল্ডিংটা এরকম ধরে মনে করেন রেক্ট্যাঙ্গুলার বিল্ডিং, তাহলে আপনি অনায়াসেই এই কোর্স করে মোটামুটি আমি আশা করি একেবারে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত 0 থেকে 100% পর্যন্ত আপনি নিজেই করতে পারবেন, কারো হেল্প লাগবে না আশা করি। ঠিক আছে, তবে এটার একটা শর্ত আছে। এটা শর্ত হলো, এই যে আজকে আমরা 1 নাম্বার ফার্স্ট ক্লাসে শুরু করলাম, ফার্স্ট ক্লাসে ধরেন এই যে আমাদের ফার্স্ট ক্লাসে কি হলো, ফার্স্ট ক্লাসে এই যে আমরা ফার্স্ট ক্লাসে শুরু করলাম, আমাদের এই যে আজকে প্রেজেন্ট হচ্ছে এই পর্যন্ত, একেবারে মনে করেন কয়জন আছে প্রেজেন্ট, আমি সহ আজকে এই যে 18 জন আছে প্রেজেন্ট। এই যে ফার্স্ট ক্লাসে শুরু হলো আমাদের, এটা আস্তে আস্তে এরকম চলবে কয়দিন, এরকম মনে করেন, এরকম আমাদের 5, 6টা ক্লাস পর্যন্ত বা 7 নাম্বার ক্লাস পর্যন্ত চলবে। এরপর আস্তে আস্তে এই কার্ভটা ডাউন হইতে থাকবে। এই কার্ভটা ডাউন হইতে হইতে যে আমাদের এখানে ধরেন লাস্ট ক্লাস, এই লাস্ট ক্লাসে এসে এই যে 18 জনের মধ্যে আমাদের কোর্সটা শেষ করবে
হয়তো হাতে গোনা 8 জন আমি ধরলাম, 8 জন কোর্সটা শেষ করবে, বা তারও কম হইতে পারে। তাহলে এই যে 18 জনের মধ্যে, 18 জনের মধ্যে 8 জন শেষ করলো কোর্সটা, তাহলে আলটিমেটলি বাকিরা কিন্তু কোর্স আজকের এই কোর্সের আউটলাইন দেখে খুব মজা লাগতেছে, খুব ভালো লাগতেছে, অনেক কিছু হয়তো শিখতে পারবো, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ভালোভাবে শিখতে পারবো, অনেক অনেক কিন্তু ভালো মনে হচ্ছে। কিন্তু আলটিমেটলি যখন আমরা 2 মাস শেষে লাস্ট ক্লাসে গিয়ে দেখবো, তখন আসলে এই যে এই ফিগারটা আমরা পাই। আমি তো অনেক দিন ধরে কোর্স করাই, অনেক দিন ধরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আসি, অনেক দিন ধরে শেখাই মানুষকে। এটা আমাদের 20 নাম্বার ব্যাচ। তো আপনাদের আগে আরো 19টা ব্যাচ শেষ হয়েছে, চলতেছে 2টা ব্যাচ এখনো। তো এই ফিগারটা কিন্তু আমি সব ব্যাচে, অলমোস্ট সব ব্যাচে আমি এরকমই দেখি। তো আপনি যদি নিজেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করতে চান, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা জিনিস, কারণ এই জায়গায় আপনাকে একই কাজ বারবার বারবার করতে হবে, আপনাকে বারবার ট্রায়াল দিতে হবে। এই ট্রায়ালে গিয়েই আপনারা, ম্যাক্সিমাম মানুষ এই ট্রায়ালে গিয়ে, বিশেষ করে যারা প্রফেশনাল না, যারা প্রফেশনাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার না, মনে করেন যে একটু শিখার জন্য শিখতেছি, এরকম যারা, তারা এই যে যখন ট্রায়াল দিতে হয় না, ট্রায়াল দিতে গিয়ে তারা আউট হয়ে যায়। এই ট্রায়ালের বেলায় তারা আউট হয়ে যায়। কেন আউট হয়ে যায়? আপনাকে এই ট্রায়াল যখন আপনি দিবেন, একটা কাজ আপনাকে 5বার ট্রায়াল দিতে হবে, একটা কাজ আপনাকে 5বার ট্রায়াল দিতে হবে, তখন যে ধৈর্যটা দরকার হয়, এটা একদম ফুললি প্রফেশনাল ছাড়া, যারা ওই যে টেম্পোরারি শেখেন বা একটু শখের বসে শিখতেছি বা নিজের বাড়িটা ডিজাইন করার জন্য শিখতেছি, এরকম মানুষদের জন্য দেখা যায় যে শেষে হতাশ হয়ে যায়, যে এত বারবার ট্রায়াল দিতে হবে, বিরক্ত লাগতেছে, তখন আর তারা কন্টিনিউ করতে পারে না। আর আরেকটা সমস্যা যেটা হয়, দেখা গেল মাঝখানে এই এই জায়গায় গিয়ে আপনি 2টা ক্লাস 3টা ক্লাস মিস করছেন। এই 2টা ক্লাস 3টা ক্লাস মিস করার পরে আপনি যখন এইখানে ক্লাসটা করবেন, এইখানে ক্লাসটা আপনি আর কিছুই বুঝবেন না, কারণ টোটাল কোর্সটা হচ্ছে ধারাবাহিক। এই যে আমি কিন্তু আলোচনা করলাম যে কি কি বিষয় থাকবে, আপনারা কিন্তু বুঝতে পারছেন যে একটা হচ্ছে একটার সাথে আরেকটা লিঙ্ক আপ আছে, একটার সাথে আরেকটা সংযুক্ত। তো আপনি যখন 2টা 3টা ক্লাস কোনো কারণে মিস হয়ে যাবে আপনার, আপনি যদি ওই ক্লাসটা ভিডিও দেখে, রেকর্ড ভিডিও দেখে কভার না করেন, আপনি পরের আর আর কন্টিনিউ করতে পারবেন না, যেই কারণে শেষে গিয়ে এই যে 8 জন পাই আমরা। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি আপনাদের সাথে প্রথম দিনই কেন শেয়ার করলাম, কারণ এইগুলো সবসময় ঘটে। তো বি কেয়ারফুল এই বিষয়গুলোতে, যারা প্রফেশনালি কাজ করতে চান, বা যেহেতু আপনারা এখানে আসছেন মানে সবাই, সবারই কাজ করার ইচ্ছা আছে, সবারই শেখার ইচ্ছা আছে। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। যদি কোনো ক্লাস মিস হয়ে যায়, আমাদের যেহেতু ক্লাসের মাঝখানে মাঝখানে গ্যাপ থাকে, আপনি নিজে একটু সময় নেন, শুক্র শনিবার সময় নেন, সময় নিয়ে আপনি একটু প্র্যাকটিস করেন। যে জায়গায় আপনি আটকে গেলেন সেটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন, বা যেদিন ক্লাস হচ্ছে সেদিন ক্লাস থেকে জেনে নেন। কিন্তু কখনোই এই কাজ করবে না যে আর পরে শিখবো, পরে দেখবো, পরে দেখলে শেষ, পরে আর হবে না দেখা। ঠিক আছে? তো টোটাল অনেকগুলো বিষয় আপনাদের সাথে ডিসকাস করলাম। আশা করি আমাদের কোর্সে কতটুকু কভার করবে, কতটুকু কি হবে না হবে, আশা করি এই বিষয়গুলো আপনাদের কাছে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমরা মূল ক্লাসে চলে যাব এখন। কারো কোনো জিজ্ঞাসা আছে? কারো কোনো জিজ্ঞাসা? প্রাথমিকভাবে স্যার ওরকম কিছু জানার নেই স্যার। ওকে, ঠিক আছে, অসুবিধা নাই। আপনারা আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন আশা করি। আসলে শেখার শেখার তো কোনো শেষ নাই। আপনারা সবাই, আপনারা সবাই শিখে আসছি, আমরা কিন্তু ভার্সিটিতে সবাই শিখে আসছি, ওই জিনিসগুলোকে জাস্ট একটু রিফ্রেশ করা, আর কিছু না। এখানে যে আপনাকে অনেক কিছু আমি শিখাই ফেলবো এরকম না, সবকিছুই আপনি জানেন। আপনি ম্যানুয়াল তো সবকিছু পড়েই আসছেন, ভার্সিটিতে 4 বছর তো পড়েই আসছি আমরা সবাই, তো এগুলো সবকিছু মোটামুটি সবার জানাই আছে। শুধু এখন একটু প্র্যাকটিসে নিয়ে আসা, প্র্যাকটিসটা করলে আপনার আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো যাই হোক, আমরা অনেক আলোচনা করলাম, এখন আমরা মূল ক্লাসে চলে আসি। তাহলে আমরা এখান থেকে আর্কিটেকচারাল ড্রয়িং থেকে কি করলাম, আমাদের কলামের লেআউটটা বা কলামগুলোকে একটু আলাদা করে নিলাম। আলাদা করে নিয়ে, আমাদের প্রথম কাজই হবে আমাদের এখানে একটা বেসিক লেআউট তৈরি করা। তো লেআউট তৈরি করার জন্য আমরা কিছু লাইন দিব, শুধু আর কিছু না। আমি এখান থেকে একটা লাইন নিলাম, এখান থেকে একটা লাইন নিলাম, লাইন নিয়ে আমি এখানে মনে করেন, এখানে আমি এরকম কিছু ভার্টিক্যাল, সেটা তো চলে আসছে, এইখান থেকে লাইন নিলাম। লাইন নিয়ে আমি কিছু ভার্টিক্যাল কিছু লাইন আমি এরকম ভাবে তৈরি করবো। আমি আগে ভার্টিক্যাল তৈরি করবো, তারপরে হরিজন্টাল তৈরি করবো। ঠিক আছে? তাহলে এই যে একটা লাইন আমি নিলাম, এটাকে আমি কপি করে, এখানে দিলাম। তারপরে আবার আরেকটু, আর একটা কপি করে আমি এখানে দিলাম। এগুলো বেসিক কাজ অটোক্যাডের, এগুলো আশা করি আপনারা এই লেভেলে সবাই জানেন। মোটামুটি ভার্সিটিতে সবারই হয়তো কম বেশি টুকটাক অটোক্যাডে একটু একটু কাজ করা হয়েছে। তো আশা করি এগুলো আপনাদের অসুবিধা হওয়ার কথা না। এরকম ভাবে আমরা কয়েকটা এখানে লাইন দিয়ে দিলাম, ভার্টিক্যাল কিছু লাইন দিয়ে দিলাম। একইভাবে আমরা কিছু হরিজন্টাল লাইনও দিব। তাহলে হরিজন্টাল কিছু লাইন আমরা দেই, পরে আমরা এগুলোকে ট্রিম করে এগুলো ঠিকঠাক করতেছি, আগে আমরা কিছু লাইন দিয়ে নিই। এখানে এখানে একটা লাইন দিলাম, তারপরে
আমি একটা সিস্টেমে দেখাই দিচ্ছি, আপনারা হয়তো অনেকে আছে অটোক্যাডে অনেক এক্সপার্ট, আপনারা আপনাদের মতো করে করবেন, কোনো অসুবিধা নেই। এখানে ডিজাইনের ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে এরকম না যে আমি একটা জিনিস দেখাই দিলাম আপনি এইটাতেই আপনার করতে হবে, এরকম না। আপনি হয়তো এর থেকে ভালো কিছু জানতে পারেন। ঠিক আছে, তো আপনি যেটা জানেন সেটাতে আপনি করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এরকম আরো কিছু লাইন টেন নিই। আচ্ছা, এই কিছু লাইন নিলাম। লাইন নিয়ে আমি এখন একটা রেক্ট্যাঙ্গেল নিব। একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল আমি নিলাম। নিয়ে আমি একটা গ্রিড গ্রিড সিস্টেম তৈরি করে ফেলবো। যেখানে আমার বেশি হয়ে গেছে এগুলো ট্রিম করে ফেলবো, যেখানে আমার নাই এগুলোকে আমি এক্সটেন্ড করে দিই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এই অংশগুলো ট্রিম করে দিলাম, এইটুকু ট্রিম করে দিলাম, আর যেটুকু আমার দরকার এগুলো আমি এক্সটেন্ড করে দিব একটা একটা করে। আচ্ছা, এদিকে একটা বাদ পড়ে গেছে, এটা আমরা দিব, এখন অসুবিধা নাই। ওকে। আচ্ছা, তাহলে আমরা একটা মোটামুটি একটা বেসিক গ্রিড তৈরি করার পর আমরা এটা ডিলিট দিয়ে দেবো, এটা আমাদের আর দরকার নাই। আমি গ্রিডের কালার গুলো একটু চেঞ্জ করে দিই, দেখতে সুবিধা হবে। এরকম একটা কালার দিলাম, বা আর একটু দিকে অন্য কালার আছে কিনা। আচ্ছা, যাই হোক, এরকম একটা কালার থাকুক, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা গ্রিড গুলো যখন ড্র করলাম, একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, গ্রিড ড্র করার সময় আমরা চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক আমাদের যাতে কলামের সেন্টার দিয়ে পাস করে। ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যক আমাদের যাতে কলামের সেন্টার দিয়ে পাস করে। আচ্ছা, যদি কলামের সেন্টার দিয়ে পাস না করে সেক্ষেত্রে আমরা কি করব? যদি কলামের সেন্টার দিয়ে পাস না করে সেক্ষেত্রে আমাদের, যদি এমন হয় যে আমাদের কলামের সেন্টার থেকে, যেমন এখানে দেখেন, এইখানে আমাদের কলামটা হচ্ছে এই জায়গায়, তার মানে কলামের সেন্টারটা হবে এই জায়গায়, আর আমাদের গ্রিডটা আছে নিচে। তাহলে কলামের সেন্টার থেকে গ্রিডের ডিস্টেন্স এইটা যদি মোটামুটি আমার 6 ইঞ্চি বা তার কাছাকাছি হয়, কলামের সেন্টার এবং গ্রিডের সেন্টার এটার ডিস্টেন্স যদি 6 ইঞ্চির আশেপাশে থাকে, সেক্ষেত্রে আমি আলাদা গ্রিড এটার জন্য আর নিব না। ঠিক আছে, এটার জন্য আমি আলাদা গ্রিড নিব না। আমি এই কলামটাকেই গ্রিডের সেন্টারে বসাবো। কলামটাকেই গ্রিডের সেন্টারে বসায় আমি ডিজাইন করব। এখানে এই যে আমাদের একটু চেঞ্জ করলাম আমরা ডিজাইনের মধ্যে, কলামটা একটু উপরে ছিল, এটা আমরা যখন অ্যানালাইসিস করার সময় এটা সেন্টারে বসাবো। কেন সেন্টারে বসাবো সেটা আমাকে বুঝতে হবে। সেন্টারে বসাবো এই কারণে, যখন আমরা অ্যানালাইসিস সফটওয়্যারে বা ইটাপসে আমাদের এই বিম কলামগুলোকে একটা ফ্রেম এলিমেন্ট বা লাইন এলিমেন্ট হিসেবে কনসিডার করা হয়। মনে করেন এটা আমার একটা বিম, এই বিমের সাথে একটা কলাম কানেক্টেড, তাহলে কলামটা কিন্তু কলামের হয়তো কলামটা মনে করেন এরকম, কলামটা এরকম, কিন্তু ইটাপসে যখন লোড ট্রান্সফার হবে তখন কলামটাকে একটা সেন্টার ধরা হবে, একটা লাইন ধরা হবে। ঠিক আছে, একটা লাইন ধরা হবে। তো যখন আমার এই বিম থেকে, যখন আমার মনে করেন এই যে বিম আমার এখানে আসলো, বিম এসে এখানে আসলো, এখন বিম এখানে আসলো, আমার কলামের সেন্টার যদি উপরে থাকে তাহলে লাইনটা কোথায় চলে গেল? উপরে চলে গেল। তার মানে বিমের সাথে কিন্তু কলামের সংযোগ ঘটলো না, কানেকশন ঘটলো না। তো কানেকশন না ঘটলে অনেক সময় হয় কি, অনেক সময় লোড ট্রান্সফারটা ঠিকভাবে হয় না, এরর চলে আসে, বা লোড কম ট্রান্সফার হয়, বা মুভমেন্ট সঠিকভাবে ট্রান্সফার হয় না। এই কারণে আমরা এটাকে, কলামটা যদি একটু উপরে থাকে, মানে এরকম 5-6 ইঞ্চি উপরে আছে, এরকম ক্ষেত্রে আমরা কি করি, এটাকে সেন্টারে দিয়ে লোডটাকে প্রপারলি 100% ট্রান্সফার করাই। ঠিক আছে। আর যদি এমন হয় যে না, এটা আমাদের সেন্টারে আনতে গেলে দেখা যায় যে আমাদের হয়তো 6 ইঞ্চির উপরে চলে যায়, 8 ইঞ্চি, 10 ইঞ্চি বা 1 ফিটের উপরে চলে যায়, সেক্ষেত্রে আমরা এটার জন্য আলাদা আরেকটা গ্রিড দিব। এটার জন্য আমরা আলাদা আলাদা আরেকটা গ্রিড দিব। ঠিক আছে, আলাদা আরেকটা গ্রিড দিয়ে ওই গ্রিডের সেন্টারে কলামটাকে আমরা মডেল করব। ওই গ্রিডের সেন্টারে কলাম মডেল করলাম, মনে করেন কলাম মডেল করার পরে, এখন আমি এখান থেকে তো আমার বিমটা যাবে, এখান থেকে আমার বিমটা যাবে। আচ্ছা, আমি কথা বলার মাঝখানে একটু বলে দিই, আমাদের দুইটা সেশন হয়। একটা সেশনের পরে 10 মিনিটের একটা ব্রেক হয়, 10 মিনিটের ব্রেকের পরে 2 নাম্বার সেশন হয়। আপনাদের 1 মিনিটের মতো সময় আছে। এখন আমরা একটা ব্রেকে যাব। 10 মিনিটের ব্রেকের পর আমরা একই লিঙ্কে ক্লিক করে আবার ক্লাসে জয়েন করব। ঠিক আছে, তারপর আমরা আবার আলোচনা শুরু করতেছি।